আজকে গোটা দিনব্যাপী ভোটের আবহে গোটা রাজ্যের মানুষ ছিলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটের পর পূর্ব ত্রিপুরা আসনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া তা আজকে প্রায় সম্পন্ন হয়ে গেছে আমরা বলতে পারি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে গোটা রাজ্যের মানুষ মুখিয়েছিলেন এই লড়াইয়ের দিকে তাকিয়েছিলেন। প্রত্যেকে একটাই কথা আলোচনা করছিলেন যে পূর্বের লড়াইটা মূলত কিসের ইঙ্গিত করবে। এই পূর্বের লড়াইয়ে একদিকে যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং, তো অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তিপ্রামথার থেকে নয়, বিজেপি সমর্থিত প্রার্থী তিনি, বিজেপি দলের মনোনীত প্রার্থী তিনি। সেদিক থেকে মথার ভোটাররা, তা আমাদের ক্যামেরায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য আপনারা শুনেছিলেন, কিন্তু আজকে তো ভোট পড়ে গেছে ইতিমধ্যেই। সুতরাং সেগুলো নিয়ে বিশ্লেষণ, কিছুটা আলোচনা করা, পাশাপাশি আমাদের আজকের আলোচনার মূল যে বিষয়টা সেটা যদি আমরা বলি, পশ্চিমের চাইতে ভালো ভোট পূর্বে। আমরা প্রশ্ন করছি, মানুষ জড়ো হয়ে ভোট দিতে গেছেন, এটা কিসের ইঙ্গিত? এবং আমি নিজে যখন ব্যক্তিগতভাবে খোয়াই সহ, আমবাসা সহ, কমলপুর এবং তার আশেপাশের এলাকাগুলো ঘুরছিলাম, একেবারে সকাল থেকে ভোরের ছবির থেকে আমরা যখন ধরানোর চেষ্টা করছিলাম, একটা ছবি কিন্তু ধরা পড়েছে। মানুষ একেবারে ভোরবেলা থেকে, সেটা তেলিয়ামুড়া হোক বা আমবাসা হোক বা কমলপুর হোক বা মানিক ভান্ডার হোক, প্রত্যেকটা এলাকায় যদি আমরা যখন ঘুরেছি, মানুষ সকাল থেকে লাইন ধরে ভোট কেন্দ্রে গেছেন। হ্যাঁ, দুপুরের দিকে যখন গরমের তীব্র দাবদাহ ছিল তখন খানিকটা লাইন কমে গেছে বা কোথাও কোথাও লাইন ছিলই না। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন, মানুষ সকালবেলায় যখন ভোট দিতে গেল, সেই ভোটটা কিসের ইঙ্গিত করে? যেটা আমরা বিধানসভার ক্ষেত্রে দেখেছিলাম, জড়বদ্ধ হয়ে ভোট দিতে যাওয়া। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দিতে চাই। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সর্বশেষ যে তথ্য নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, বিকেল 5টা পর্যন্ত যে ভোটের হার, সে হার হচ্ছে 79.55%। আর এই লিস্টে সর্বোচ্চ ভোট এখনো পর্যন্ত শতাংশের নিরিখে পড়েছে খোয়াই জেলার, খোয়াই বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে 85.43%। দ্বিতীয় স্থানে রয়েছে ঋষ্যমুখ 85.13%। আর সর্বমোট গড়ে যদি আমরা দেখি 79.55% ভোট এখনো পর্যন্ত পড়েছে। তা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশ্বেন্দু ভট্টাচার্য, সাংবাদিক, এবং রয়েছেন মৃন্ময় চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই আমি স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই বিশ্বেন্দুদার কাছে যাব। বিশ্বেন্দুদা, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সাংবাদিকতা নিয়ে কাজ করেছেন। পশ্চিমের ভোট দেখলেন, পশ্চিমের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ দেখলেন, পূর্বের ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো কিছু কিছু জায়গায় চলছে, বা আজকে গোটা দিন সার্বিক ছবিটা আপনিও দেখেছেন। কিভাবে যদি একটু বিশ্লেষণ করেন, পশ্চিমের সঙ্গে পূর্বের বিশ্লেষণটা যদি একটু করেন। আমরা এইটা নয়, শুধু আমরা গত দিনগুলোতেও ভোট দেখেছি। ভোটের পার্সেন্টেজের হিসাব যদি করেন আপনি, আমি 1998 সাল থেকে নির্বাচন দেখে আসছি এবং নির্বাচনের খবর আমি কভার করি। তো ত্রিপুরা রাজ্যে এটা রেকর্ড, 80%-এর উপরে ভোট হওয়া, এটা একটা স্বাভাবিক ঘটনা ত্রিপুরার জন্য। এখন আপনি যদি ব্যাপারটাকে অন্যভাবে বিশ্লেষণ করতে চান, যে পশ্চিমের সঙ্গে তুলনা করে পূর্বের ব্যাপারটা বিশ্লেষণ করতে চান, তাহলে এখানে দুইটা বিষয় আমি উল্লেখ করতে চাই। এক নম্বর ছিল যে ভোটারদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা ছিল লক্ষ্য করার মতো। আর দুই নম্বরটা হচ্ছে, পূর্বের ভোটটা ছিল একেবারেই ভায়োলেন্স ফ্রি, কোথাও কোনো দুর্ঘটনা বা আক্রমণ, থ্রেট, ইন্টিমিডেশন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো যদি আমি ব্যাপারটাকে সেইভাবে, সেই নিয়ামক শক্তিকে সামনে রেখে হিসাবটা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এবার বিরোধীদের পক্ষ থেকে যদি আপনি বিরোধীদের বক্তব্য শুনে থাকেন, আপনি জানবেন যে বিশেষ করে ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলা, এখানে
তাদের এজেন্ট প্রায় 90% উপর আসনে বুথ কেন্দ্রে তাদের এজেন্ট ছিল, যেটা পশ্চিমে ছিল না। আরেকটা জিনিস আমি সেখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ভোটারদের মধ্যে একটা উৎসাহ দেখেছিলাম যে সকালবেলা থেকে ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া, যেটা ধরুন স্বাভাবিকভাবে কখনো দেখা যায় না। আমরা এর আগেও ভোট দেখেছি, এপ্রিল মাসে অনেক ভোট হয়েছে, যে যখন টেম্পারেচার অনেক বেশি ছিল তখনও আমরা দেখেছি বিকালবেলায় বেশিরভাগ লাইন হতো, কিন্তু এটা সকালবেলা হয়েছে, ভোরবেলার দিকটাই হয়েছে। অনেক লোক সকাল 6টা থেকে লাইন দিয়েছে, 7টা থেকে ভোট। এবং আরেকটা জায়গায় আমি তথ্য শেয়ার করতে চাই যে পূর্ব ত্রিপুরা আসনের যিনি আরও রিটার্নিং অফিসার আছেন, উনি নিজের ব্যক্তিগত উদ্যোগেই হোক বা ইলেকশন কমিশনের নির্দেশেই হোক বা হয়তো যে সততার পরিচয় দিতে গিয়ে ইলেকশন কমিশনের পক্ষে উনি চিফ মিনিস্টারকে পর্যন্ত নোটিশ ধরিয়েছেন। যেখানে অভিযোগ হয়েছে সেখানেই উনি ইন্টারভিন করেছেন এবং উনি শেষ অবধি বলেছেন যে কোথাও যদি কোনো ভোটার অভিযোগ করে তা খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তো এই যদি আমি পুরো ব্যাপারটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমি বলবো যে পূর্বের ভোট অবশ্যই ভালো ভোট হয়েছে। এখন ভোটাররা কাকে ভোট দিয়েছেন সেটা এখানে আমার পক্ষে এখান থেকে বলা মুশকিল, বা আপনার পক্ষেও সে ব্যাপারে এটা বলা মুশকিল। তবে এটা ঠিক, কিছু কিছু জায়গায় হয়তো এইরকম অনেকে ভাবছেন যে এই ভোটটা হয়তো বিরোধীদের পক্ষে গেছে, আবার শাসকের বক্তব্য হচ্ছে এই যে ভোটটা হলো মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, মানুষ আশা করেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি থাকেন তাহলে ভোটটা শান্তিপূর্ণ হবে, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, উনি কথা রেখেছেন। এই পর্যন্ত আমি এক্ষণে বলতে চাই, আলোচনা শুরু হোক, দেখা যাক কোন দিকে যায়। ঠিক, একেবারে আমি মৃন্ময়দার কাছে আসবো। মৃন্ময়দা, এখনো পর্যন্ত 79.55% ভোট কিন্তু পূর্ব ত্রিপুরায় পড়ে গেছে। আর আমরা পশ্চিমের যদি দেখি, প্রায় আমি সর্বশেষ রাতের আপডেটটা পর্যন্ত আমরা যেটা পেয়েছিলাম 81% কাছাকাছি ভোট পড়েছিল। তো সুতরাং পশ্চিম ত্রিপুরা, পশ্চিম লোকসভা আসনের ক্ষেত্রে গোটাটাই আমরা যদি দেখি একটা শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকে, শহর কেন্দ্রিক, শহরের মধ্যে পুলিশ প্রশাসন, একেবারে রাজধানীতে গোটা অংশের ভোট হওয়া, সেখান থেকে দাঁড়িয়ে গ্রামের ভোট ভালো হয়ে গেল। গ্রামের মধ্যে মানুষ সকাল সকাল বাইরে বেরোলো, গ্রামের মানুষ সকাল সকাল বাইরে বেরিয়ে উৎসবের মেজাজে ভোট বলা যেতে পারে, সেটা আক্ষরিক অর্থে কিন্তু পূর্ব ত্রিপুরায় আমি অন্তত লক্ষ্য করতে পেরেছি। সেখানে আমার চোখে নজরে, আমি যখন মানিক ভান্ডার হয়ে কমলপুরের রোডে যাচ্ছিলাম, খানিকটা একটা জায়গায় আমি লক্ষ্য করতে পেরেছি, বিশেষ করে যেটা মরাছড়া স্কুলের যে কেন্দ্র, যে বুথ, সেই বুথের সামনে আমি দেখেছি বিজেপির বুথ অফিস এবং সিপিআইএম এর বুথ অফিস একেবারে প্রায় সন্নিকটে তারা বসা, এবং সিপিআইএম এর বুথ অফিসে প্রায় জনাব 10-12 মতো লোক তারা জমায়েত করেছেন, তারা একসঙ্গে ছিলেন, তারা সেখানে বসেছিলেন। ঠিক একই সঙ্গে তার খানিকটা দূরে বিজেপির 10 থেকে 12 জন যারা কর্মী সমর্থক তারা ছিলেন। সুতরাং এই যে মেজাজটা পূর্ব দেখিয়ে দিল, সেটা কি পশ্চিমে ব্যর্থ হলো, বা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের কর্মীরা ছিলেন তারা ব্যর্থ হলেন এই জিনিসটা তুলে ধরতে, উৎসবের মেজাজটা আনতে? মানে উৎসবের মেজাজে ভোট দেওয়া হয়, এটা চিরাচরিত এবং একটা স্বতঃসিদ্ধ বিষয়। এটা ধরুন আপনার আজকে মানে আমি তো ত্রিপুরার ইলেকশন দেখছি অনেক দিন আর কি, আর সেই সমস্ত বিষয়ে সরাসরিভাবেই ওতপ্রোতভাবে জড়িত। সেদিক থেকে আমি দেখলাম যে ত্রিপুরার ইলেকশনের অ্যাভারেজ 85 to 90, 85 থেকে 90% ভোট থাকে, কখনো এটা 90 ক্রস করে দেয়, 92-3ও হয়। সেদিক থেকে ধরুন এটা কোনো আশ্চর্য ঘটনা না যে তখন কিন্তু অপোজিশন হিসেবে যারাই থাকুক, রুলিং পার্টি যারাই থাকুক, ভোটের ক্ষেত্রেও কোনো ধরনের জটিলতা থাকতো না। ইভেন আমরা দেখি যে 2018-তে ত্রিপুরা রাজ্যে যে সরকার পরিবর্তন ঘটলো, সেটাও যেটাকে বলা হয় নীরব বিপ্লব, তো সেইটাও যদি আমরা দেখি, যারা আমরা হাইয়েস্ট ভোটেই পড়েছিল, আর মানুষ উৎসবের মেজাজেই ভোট দিয়েছিল। আর সেই সময় আপনি দেখবেন যে ভোটার লিস্ট থেকে
বেশ কিছু ভোটারের নামও বাদ দেওয়া হয়েছিল, যারা ফলস ভোটার হিসেবে চিহ্নিত থাকতেন আর কি। সেদিক থেকে বলছি যে ত্রিপুরা রাজ্যে ভোটের পড়াটা বেশি পড়াটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা ট্রেন্ড। আপনি দেখবেন এখনো পর্যন্ত এই ইলেকশনে আজকে যে 88টা সিটের ইলেকশন হলো তাতে ত্রিপুরার ভোটের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। এবং পশ্চিমের ক্ষেত্রে আমরা যদি দেখি 102টার মধ্যে কিন্তু মানে আমাদের ত্রিপুরা রাজ্যের ভোটিং পার্সেন্টেজ কিন্তু সর্বোচ্চ। তার মানে হচ্ছে গড়ে ত্রিপুরার যে লোকসভা ইলেকশনের যে ভোট পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা আপনার বেশি, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি দেখুন এই পূর্ব ত্রিপুরা বা পশ্চিম ত্রিপুরাতেও 2019-এ যে পার্সেন্টেজে ভোট পড়েছিল 5টা পর্যন্ত ইলেকশন কমিশনের যে রেজাল্ট এসেছে তাতে আমি যতটুকু দেখেছি তাতে আপনার 5টা পর্যন্ত, তারপরেরটা না 5টা পর্যন্ত যা এসেছে তাতে আপনার 6.7% ভোট কম পড়েছে। ন্যাশনাল লেভেলে আপনার ভোটটা কম পড়েছে, 2.1% ভোট কম পড়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এবার কিন্তু দুটো ধাপে যে হলো 19 তারিখ এবং 26 তারিখে, তাতে কিন্তু ন্যাশনাল লেভেলে ভোটের যে হার বা সেটা কম হয়েছে। এবার এটা নিয়ে একটা বিতর্ক আছে, যারা ভোটটা কম পড়েছে একটা পক্ষ বলছে এটা শাসক পার্টির বিরুদ্ধে গেল আর অপোজিশনের পক্ষে গেল, আরেকটা এটা হয় সাধারণভাবে যদি এস্টাবলিশমেন্টের পক্ষেই থাকে মানুষের ততটা বেশি উৎসাহ এই সরকারটাই তো থেকে যাবে, এইটাই আছে প্রশাসন, সেদিক থেকে ভোটের পার্সেন্টেজটা কম থাকতে পারে, সাধারণভাবে এরকম হয়। তো এবার এটা একটা আশার আলো, যখন ভোটটা বেশি পড়ে 2018-তে যখন ভোটটা বেশি পড়েছিল তখন যারা অপোজিশন ছিল তারা উল্লসিত ছিল যে এবার সরকার পরিবর্তনের সম্ভাবনা আছে। তো সেদিক থেকে যদি ওইটাকে যদি আমরা ধরি তাহলে আমরা যদিও এখানে যারা আমরা বসেছি কেউ জ্যোতিষ না, গণক না, আমরা ভবিষ্যৎবাণীও করতে পারি না, কিন্তু অতীতের 5-6 বছর আগের ঘটনার যদি আমরা দেখি তাহলে হয়তো সেটা একটা হতে পারে। আদারওয়াইজ এটা যেরকম আছে ত্রিপুরা ট্রেন্ড সেটা সেই ক্ষেত্রেই থাকতে পারে, এর বাইরে না মনে হয় আর কি। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা হিসাবে আমি ঠিক ততটা ভাগ করি না, মানে পূর্ব ত্রিপুরায় ভোট কম পড়েছে, পশ্চিম ত্রিপুরায় কম পড়েছে, পূর্ব ত্রিপুরায় বেশি পড়েছে, বিষয়টা মনে হয় সেরকমভাবে দেখে লাভ নেই। কারণ আপনি দেখুন ইলেকশনে যে ইনসিডেন্টগুলো মানে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু পশ্চিম ত্রিপুরাতে যেমন ঘটেছে পূর্ব ত্রিপুরাতেও ঘটেছে। মানে আমি একটু এই জায়গাতে যুক্ত করতে চাই, মানে পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন তারা যতটা এগিয়ে এসে যে অভিযোগগুলো করছিলেন, আজকে কিন্তু ঠিক দুপুর 2-2:30টার দিকে জিতেন্দ্র চৌধুরী যে আমাদেরকে বাইট দিয়েছেন সাংবাদিকদের, সেখানে কিন্তু তিনি বলেছেন যে পূর্ব ত্রিপুরার যে ভোটটা হয়েছে সেটা এখনো পর্যন্ত ভালো হচ্ছে, মানে পশ্চিমের সঙ্গে উনিই তুলনা করেছেন। আর আমি আজকে একটু উনার কথা মতোই কিন্তু আমি লাইনটা দিয়েছি যে পশ্চিমের চাইতে ভালো ভোট হয়েছে পূর্বে, এটা মানে জিতেন্দ্র চৌধুরীর মুখের। হ্যাঁ, এটা এখানে মানে উনি আমার সাথে যিনি দাদা আছেন উনি যেটা বলেছেন, দেখুন 90%-এর উপর বুথে তারা পুলিং এজেন্ট দিতে পেরেছে, আর পশ্চিম ত্রিপুরাতে তারা পুলিং এজেন্ট দিতে পারেনি। শুধু পুলিং এজেন্ট দিতে পারেনি না, আমার যারা পুলিং এজেন্ট দিয়েছিল, যাদেরকে দেওয়া হয়েছিল শহরের বুকেই, তাদেরকেও তারা প্রোটেক্ট করতে পারেনি, রক্ষা করতে পারেনি। মানে তাদেরকে পুলিং স্টেশনে ঢোকানো, তাদের উপর যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা করতে। কিন্তু আমি বলছি পুলিং এজেন্ট দেওয়াটা একটা নিশ্চয় ক্রাইটেরিয়া যে আমি ইলেকশনটাতে কতটুকু আমি সফলতার সাথে অগ্রগতি ঘটাতে পারলাম, হস্তক্ষেপ করতে পারলাম। কিন্তু তারপরও আপনি দেখুন মানে কিছু কিছু জায়গাতে তো প্রচণ্ড পরিমাণ বিরোধী দলের উপরে আক্রমণ নেমেছে। আপনি আজকেই আমি দেখলাম যে প্রিসাইডিং অফিসাররা ভোট কাস্ট করছেন, নিজেরাই করছেন, একজনকে বরখাস্ত করা হলো, আরেকজনকে করে ইলেকশনে দিন পুলিং স্টেশনে আপনার রুলিং পার্টির কোনো নেত্রী বা নেতা এসে বলছেন যে আপনি এই চিহ্নে ভোট দিন। সেটা কিন্তু পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে আপনি ওই ঘটনাটা আপনার দেখিনি যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, আজকেই ঘটেছে এগুলো। তার জন্য বিভিন্ন ধরনের আপনি দেখুন এইটাও মনে হয়, আমি জানি না বিষ্ণু দত্ত 98 থেকে ইলেকশন কভার করছেন, কখনো কোনো সময় ত্রিপুরার ডেভেলপমেন্টের প্রশ্নকে সামনে রেখে ভোটাররা ভোট বয়কট করেছে, রাস্তা অবরোধ করেছে, সেটা আমি দেখিনি। না, এই ট্রেন্ডটা কিন্তু এই নির্বাচনে আমি বলতে পারি এটা মানে হাইয়েস্ট হয়েছে। এটা মানে এটা আমি কখনো কোনো সময় এটা আমি কিন্তু দেখিনি যে ভোট পার্সেন্টেজ পড়েছে কম, কিন্তু ডেভেলপমেন্টের ইস্যুটাকে সামনে এনে রাস্তাঘাট নিয়ে আজকে তো কোনো একটা জায়গায় দেখলাম 12টার পরে মানে পুলিশি অ্যাক্সেসের কারণে, পুলিশের পেঁচার থলে পুলিশের অ্যাক্সেসের কারণে আপনার
ভোট বয়কট করে দিল, ভোট রাস্তায় আটকে দিল। আমি বলছি এটা কিন্তু মানুষের একটা গণতান্ত্রিক অধিকারে, ভোটটা যেমন তার ডেমোক্রেটিক রাইটের মধ্যে পড়ে, আবার ভোটটা দেওয়ার ক্ষেত্রে আমার যে প্রি কন্ডিশন আছে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে মানুষ অনেক বেশি কনসাস। আপনি দেখুন পুলিশি অ্যাক্সেস, তার জন্য সে বিরোধিতা করে ভোটটা বয়কট করলো। রাস্তাঘাট ডেভেলপমেন্টের প্রশ্নে এই আমি বলছি ভোটটা এটার সাথে রিলেটেড। আমার ডেভেলপমেন্টটা হচ্ছে না, কোনো পার্টিই করছে না, এটা না তো তারা এই পার্টি বা সেই পার্টি, তারা জেনুইন একটা কজের উপর। এটা ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আমার কাছে কিন্তু আমি কখনো এই ধরনের ঘটনা দেখিনি, সেটা আমার কাছে কিন্তু এক্সেপশনাল। তো ভোটের পার্সেন্টেজটা যদি ধরুন আপনার এই ঘটনাগুলি না ঘটতো, তাহলে ভোটের পার্সেন্টেজটা আরও বেড়ে যেত। ঠিক আছে না, যে ভোটাররা ভোট দিল না, যাদের উপর আপনার হস্তক্ষেপ করা হলো ভোট দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে, তাহলে তো আরও বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার হতো, ঠিক না? আর এই ক্ষেত্রে ইলেকশন কমিশন আমার যেটা মনে হয় ঠিকই আছে হয়তোবা, কিন্তু কেউ বলেছেন যে আপাততভাবে শান্তিপূর্ণ হয়েছে কিছু কিছু ছোটোখাটো ঘটনা বাদ দিলে। তাই আমি বলছি যে কোনো ইলেকশনের মতো ঘটনাতে, ইলেকশনের মতো দিনে মানে যে কোনো ছোটো ঘটনাই এটা বড় আকার ধারণ করে, এটাকে কনসিডার করা দরকার। ইলেকশন কমিশন আরও শক্তভাবে নিতে পারে, কিভাবে দলীয়ভাবে এই সমস্ত কাজগুলি করে, হ্যাঁ, যেমন প্রকাশ্যেই আপনার পোলিং স্টেশনে বিবৃতি দেওয়া, হ্যাঁ, তারপর অপোজিশনের লোকদের উপরে হস্তক্ষেপ করা, ভোট না দিতে যাওয়া, সে প্রিসাইডিং অফিসারের মতো বায়াস লোকদের, কারণ ইলেকশন কমিশন প্রথম থেকেই বলেছিল যাতে বায়াস লোকদের আপনার রিক্রুট করা না হয়। আমার যতটুকু মনে করে চিফ ইলেকট্রাল যে কমিশনার আছেন উনি এটা বলেছিলেন স্পষ্টভাবে, যারা বায়াস, পলিটিক্যালি বায়াস, তাদেরকে যাতে রিক্রুট করা না হয়। কিন্তু দেখা গেলো এই রিক্রুটমেন্টে আছে, কারণ তারা প্রিসাইডিং অফিসার কোন সাহসে নিজে ভোট কাস্ট করতে যান, বলছেন যে এখানে সাহায্য করতে, কোনো সাহায্য করেছিল না, কেউ কাউকে ভোট দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল না। আপনি দেখুন 103 বছর বয়স্ক একজন মহিলা নিজে ভোট দিতে এসেছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলো 85 বছর ঊর্ধ্ব উনি কেন ভোট দিলেন না, তখন বলে আমার কেউ খোঁজ নেয়নি। তো এটা তো বিএলএ তাদের দায়িত্ব, হ্যাঁ, যদি কোনো পলিটিক্যাল পার্টি এখানে রুল প্লে করে না করে, তাহলে ইলেকশন কমিশনে তাই অনেক কিছু বিষয়, নাহলে ভোটের পার্সেন্টেজটা আরও বাড়তে পারবে। ঠিক ঠিক। আমি এবার বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, আমি এই প্রশ্নটাতেই আমি হয়তো বা আসছিলাম, যেহেতু মৃন্ময়দার কথা প্রসঙ্গে এই কথাটা আনলেন, এই যে ডেভেলপমেন্ট ইস্যুতে আমি হয়তো বা আগে একটু মথা বা বিজেপি শাসক বিরোধীর তরজাটা নিয়ে একটু আলোচনা করতাম, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আগে এলো, আমি এই প্রসঙ্গটাই আগে আনতে চাই। ডেভেলপমেন্ট ইস্যুতে ভোট বয়কট করা, এটা একটা এই নির্বাচনে আমরা দেখলাম একটা ট্রেন্ড। প্রথম আমরা দেখলাম সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গায় 170 পরিবার তারা ভোট বয়কট করলো। তাদের দাবি তাদেরকে রাস্তা মেরামত করে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভোট আসলে ভোট যায়, তাদের প্রচুর প্রতিশ্রুতি তারা পেয়েছেন, তারা রাস্তা পাননি। যখন আমি ব্যক্তিগতভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটা করেছিলাম, তখন তিনি বলেছিলেন ওনার ফান্ড কম, এডিসি এলাকায় উনি উন্নয়ন এই কারণে করতে পারছেন না, উনি সরাসরি বলেছেন আমাকে। আজকেও যখন আমি ব্যক্তিগতভাবে ওই বিভিন্ন বুথগুলোতে গেছি, বিশেষ করে সুরমা কেন্দ্রে, সুরমার একটি বুথে, সেখানে কয়েকজন মহিলা বলছিলেন যে তাদের সেখানে মানে কলের পাইপ আছে, কলের নল আছে, কিন্তু জল নেই। তো এই যে অভিযোগটা, তারাও কিন্তু সেখানে অনেকটাই ক্ষুব্ধ ছিলেন যে আমাদের জলের সমস্যায় ভুগতে হচ্ছে, আমরা যে জল পাই সে জল দিয়ে আমাদের সারাদিনের যে কাজ, সে কাজ আমরা করতে পারছি না। আর আজকেও আমরা দেখলাম বেশ কয়েকজন ভোটার, বেশ কয়েকটি গ্রামের ভোটার তারা ভোট বয়কট করেছেন। এই ট্রেন্ড যদি চলতে থাকে, তাহলে তো নেতাদেরকেও ভাবতে হবে যে আগামী দিনে ভোট যখন করাবেন, বা যে কথাগুলো তারা দিচ্ছেন প্রতিশ্রুতি পালন না হলে তো এত বড় আকারে ভোট করিয়েও লাভ নেই, কারণ মানুষই তো ভোট দিতে যাবেন না। হচ্ছে যে ম্যানিফেস্টো অডিট বলে একটা কথা নির্বাচনে চলে, এটা হচ্ছে আপনি যে প্রতিশ্রুতিপত্র দেবেন সেটাকে পরের নির্বাচনে যাওয়ার সময় তখন সেটাকে অডিট করা হয়, তখন বলতে হয় আমি কত পার্সেন্ট কাজ করেছি, কত করতে পারিনি। যেটা এবার হরিয়ানাতে আমরা দেখেছি, হরিয়ানার একটা বিস্তীর্ণ অঞ্চলে এই ম্যানিফেস্টো অডিটের কারণে অনেক অঞ্চলে প্রচার বিঘ্নিত হয়েছে। আমি কোনো পার্টির কথা বলছি না, নেতারা যেতে পারেননি, নেতাকে আটকে দিয়েছে যে আপনি আগেরবার কথা দিয়েছিলেন, এবার আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে এসছেন, গতবারের ক্যান্ডিডেট নেই, আপনি বলছেন যে আমি তো দেইনি, উনি দিয়েছেন। তো আমি এই যে জিনিসটা, এটাকে আমি আরেকটু অন্যভাবে দেখতে চাই। আমরা যেহেতু ত্রিপুরার প্রসঙ্গে কথা বলছি, আমি একটা আমার অবজারভেশন, আমার যদি ভুল হয় দর্শকরা নিজেদের মতো করে শুদ্ধ করে নেবেন, তবে
এই কথাটা না বললেই নয়, যেহেতু প্রসঙ্গটা এসছে। আমার মনে হয়েছে যে ত্রিপুরাতে ভোটারের চাইতে ক্যাডার বেশি। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে ভোটারের সংখ্যা কম, কারণ যাকেই আপনি জিজ্ঞেস করবেন আইদার উনি এক্স পার্টি, না হলে উনি ওয়াই পার্টি, না হলে জেড পার্টি, এ পার্টি, বি পার্টি, সব পার্টিতে এরা যুক্ত, কেউ না কেউ কোনো না কোনোভাবে অ্যালাইন। আবার যদি আপনি এটাকে দিল্লির প্রেক্ষাপটে দেখেন, এখানে কিন্তু সবাই ভোটার, এখানে কিন্তু ক্যাডার নেই। আমাদের এখানে একটা ব্যাপার আমি দেখেছি যে আপনি এই যে দেখুন আজকে তো এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেল, এরকম ব্যাপার। ও বলবে আগে তো সারাদিন কারেন্ট থাকতো না, আজকে তো একটু মাত্র গেল। আরে মানে জল তো আমরা পাচ্ছি না ভালো করে, আরে এখন তো তাও জলের পাইপ আছে, আগে তো পাইপও ছিল না। তো তার মানে ভোটারদের মধ্যে একটা ক্যাডার সুলভ আচরণ আমি দেখতে পাই, এবং এটা একটা অদ্ভুত চরিত্র ত্রিপুরার, যেটা অন্য কোথাও হয়তো আছে কিন্তু আমার চোখে ততটা পড়েনি। আজকের যে ঘটনাটা যেটা আপনি বললেন যে মূলত 3টা জায়গায় এইটা হয়েছে, সিমনাতে হয়েছে, অম্পিনগরের একটা বুথে হয়েছে, আর মালদাপাড়া হয়েছে রাইমাভ্যালিতে। রাইমাভ্যালিতে প্রায় 600 ভোটার ভোট দিতে আসেননি। ডিএম লাস্ট মোমেন্টে এদেরকে ভোট শেষ হওয়ার 10 মিনিট আগে এদেরকে রিকোয়েস্ট করেছেন আপনারা আসুন আমরা দেখব, কিন্তু এরা বলেছে না, ডিএম এসে আমাকে প্রতিশ্রুতি না দিলে আমরা যাব না। এই যে সেন্সটা ভোটারদের মধ্যে এসছে, এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমার মনে হয় এইটা যত বেশি মানুষের মধ্যে পৌঁছবে যে আমরা ভোট দেব, সরকার তৈরি করব জনগণের উন্নয়নের জন্য, এবং মানুষ ভোট দেবে প্রার্থী দেখে, মানুষ ভোট দেবে দলের কর্মসূচি দেখে, মানুষ ভোট দেবে উন্নয়ন বা কর্মসংস্থান বা সামগ্রিক সুযোগ সুবিধার লক্ষ্যে। এটা কোনোভাবেই এরকম হতে পারে না যে আমি এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি করব এই জন্য আমি ভোট দেবো। এটা কখনোই হওয়া উচিত নয়, বাঞ্ছনীয় নয়। আজকের এই 21 শতাব্দীতে যখন আমরা বলছি আমাদের শিক্ষার হার বিশ্বে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে, আমাদের অর্থনীতি একটা টপ লেভেলে আছে, আমরা আমাদের দেশ বিদেশের কাছে ব্রেন ভাড়া দিচ্ছে, তো এইরকম পরিস্থিতিতে ত্রিপুরার মতো একটা অঙ্গরাজ্য থেকে এইরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে আজকের যে ঘটনাটা হয়েছে আমার মনে হয় এটা একটা ভালো ইঙ্গিত, এবং রাজনৈতিক দল, সরকার বা প্রার্থী যিনি হবেন ওনারও আগামী দিনে এটা ভাবা উচিত যে আপনি আজকে কি কথা বলে ভোট চাইতে গেছেন, 5 বছর পর যখন যাইবেন, মানে ভোট চাইতে যাইবেন, তখন মানুষ কিন্তু আপনার কাছে সেই কৈফিয়ত চাইবে, এবং সেই কৈফিয়তটা যদি জবাব দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। আর এর বাইরে আপনি যেটা বললেন যে মথা বিজেপি, এই যে কথাগুলো, এটা মূলত হচ্ছে কি, এই কথাগুলো ত্রিপুরার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে আমরা ভোটারের চাইতে ক্যাডার বেশি, পার্টি কোনো ম্যাটার করে না। একটা সময় ছিল যখন শিক্ষার হার কম ছিল, মানুষ সিম্বল দেখে ভোট করত। আজকে শিক্ষিত লোক, গণতন্ত্র আজকে আমরা বলছি শক্তিশালী হয়েছে, এবং সত্যি সত্যি শক্তিশালী হয়েছে। মানুষ প্রশ্ন করছে, মানুষ বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, প্রতিবাদ করছে। এই ক্ষেত্রে কোনো পার্টির অ্যাফিলিয়েশন বা কোনো সিম্বল ম্যাটার করা উচিত নয়। এখানে বিবেচনায় থাকা উচিত প্রার্থীকে, এবং ইনি যা বলছেন এটা কতখানি বাস্তবসম্মত এবং এটা আদৌ প্র্যাকটিক্যাল কিনা। আমি একটু এই জায়গাতে আমি মৃন্ময়দার কাছ থেকেও জানবো, আমি আপনার কাছেও বিশেন্দুদার কাছেও একই প্রশ্নটা আমি রাখবো। আমি প্রথম মৃন্ময়দার কাছ থেকে শুনতে চাই, এবারের ভোটে যখন আমি গেলাম, মানে আমি যে কটা বুথে আমি ঘুরলাম, আমি এইগুলো নিয়ে আমি প্রশ্ন করছি, কারণ এগুলো খুব বাস্তবসম্মত হবে, কারণ আমি যা চাক্ষুষ করলাম সেগুলোর উপরে যদি আলোচনা করি হয়তো বা অন্যান্য কেন্দ্রে এমন হয়েছে। আমার মনে হলো মানে এই নির্বাচনে তো অনেক লড়াই হচ্ছে, মানে একদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বামেদের প্রার্থী, ঠিক অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং, যিনি বিজেপি মনোনীত প্রার্থী। সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি যখন ভোটারদের সঙ্গে কথা বলেছি, সেখানে একটা লাভার্থী ভোটার, তাদের কিন্তু একটা বেশ আমি সাড়া পেয়েছি, এবং অনেকেই একটা জিনিস বলছিলেন যে মোদি সরকার, আমরা মোদি সরকারকে চাই, মানে তাদের যে ভাষায় তারা এক কথায় বলছিলেন, হ্যাঁ যে সরকারটা আছে এটাই ভালো, মোদি সরকারই ভালো। মানে এই যে শব্দটা, মানে মোদি ভোটার, মানে আমি ভোটার শব্দটা এই কারণে বলছি কারণ তারা তো একজন ভোটার, ভোট দিতে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে মোদি নামটা জুড়ে গেছে।
এই মোদি ফ্যাক্টরটা কি, মানে মোদি ওয়েব একটা জিনিস, আর মোদি ফ্যাক্টর হয়ে এই মানে প্রত্যেকটা মহিলার মনে গেঁথে যাওয়া, বা মহিলারা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছে বা আমাদের ক্যামেরায় কথা বলছে, বেশ কয়েকজন এই শব্দটা উচ্চারণ করেছেন। মানে প্রার্থী কৃতি সিং বিজেপি প্রার্থীর চাইতো মানে মোদি এই জায়গাতে একটা ফ্যাক্টর, মোদির নামটা একটা ফ্যাক্টর, এইটা কি এই ভোটে একটা এফেক্ট হতে পারে? বা বিজেপির জন্য একটা আরো একবার মোদি যে সর্বশেষ কথা, মোদি প্রচারের মুখ, সেখানে কে প্রার্থী হলো, মথার মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কিনা, বা সেখানে জনজাতি কোনো আবেগ রয়েছে কিনা, সেগুলোর চাইতেও মানে সেটা কৃতি সিং দেববর্মন হোক বা কৃতি সিং হোক, যেটা নাম বিতর্ক হয়েছে, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মোদি নামটার সঙ্গে একটা আবেগ জুড়িয়ে মানুষের ভোটার, সেটাকে বিজেপির জন্য একটা সুবিধা হবে, যেটা মহিলারা বলছিলেন আজকে আমাদের ক্যামেরা। না, আমি যেটা এইভাবে বিষয়টাকে এইভাবে দেখি, ধরুন মানে বিজেপি সেন্ট্রালাইজড একটা পার্টি, কেন্দ্রীভূত একটা পার্টি, তার কেন্দ্রীভূত যে লিডারশিপ, হাইয়েস্ট লিডারশিপ, তারা উনি ইলেকশনটা পরিচালনা করেন, সাধারণভাবে সামনে থেকেই তারা লড়াই করেন। আর তারা যখন ইলেকশন ক্যাম্পেইন করেন, প্রচারে নামেন, তখন তারা অপোজিশনের যে সেন্ট্রাল লিডারশিপটা থাকে তার উপরেই তারা আক্রমণটা কেন্দ্রীভূত করে। যখন যে রাজ্যে যাবেন তখন সেই রাজ্যের যারা লিডারশিপ থাকেন তাদের উপরেই তারা আক্রমণটা করেন। আপনারা খেয়াল করে দেখবেন 2016 সালে ত্রিপুরা রাজ্যে যে ক্যাম্পেইনটা বিজেপি করেছিল, সেটা ছিল নিকম্মা চিফ মিনিস্টার, নিকম্মা চিফ মিনিস্টার, মানে আর কেউ না, কিন্তু আর কিছু না, সিপিএম পার্টির মানে চিফ মিনিস্টার হিসেবে মানিক সরকার। এইবারেরও আপনি দেখুন ইলেকশন যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের এখন উনি পলিট ব্যুরো মেম্বার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকেই সবচেয়ে বেশি আক্রমণ করা। আর সেটা শালীনতার জায়গা, কেউ কাছে এটা অনেক নিচে নেমে গেছে, সেটা হতে পারে, কিন্তু সেই দিক থেকে হচ্ছে যে তারা অপোজিশনের উপরেই যে অপবাদটা দেন, যে আক্রমণটা করেন, ঠিক সাইমালটেনিয়াসলি তারা তাদের যে সেন্ট্রালাইজড লিডারশিপ সেটাকেই তারা সামনে আনেন। আপনি দেখুন ত্রিপুরার চিফ মিনিস্টার আগের হোক বর্তমান হোক যারাই থাকুক আজকে 6 বছরে, তাদের নিজেদের কোনো কীর্তির কথা, মানে তারা যে কাজ করেন সফলতার কথা, তাদেরকে সব সফলতা একজনের ডালিতেই আছে, ব্যক্তি, মুদির নামেই সবকিছু। আপনারা যা কিছু করছেন মুদির নামেই করছেন, মানে মুদিটাকেই প্রজেক্ট করা, হ্যাঁ, চিফ প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে প্রজেক্ট করা। আমার যা কিছু করছি, আমি যা কিছু বলছি মুদির নামেই করছি, মুদির নামে শয়নে স্বপনে জাগরণে সবসময় আমরা মুদিতেই আছি, মুদিময় আছি। এই একটা বাতাবরণ তারা মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করেছেন। আপনি যদি এখন মুদির বিরোধী, মুদি না, আমি আমার কথাটাই বলছি, আমি বিজেপি ওয়ার্কার, আমি আমার কথাটাই বলছি, তাহলে হবে না। আপনাকে তার সাথে আপনার কথাটাই মুদি হিসেবেই বলতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তারা সাধারণভাবে সমস্ত মানুষের মধ্যে তারা দিতে পেরেছেন। এটা হচ্ছে সেন্ট্রালাইজড পাওয়ারের একটা সেন্ট্রালাইজড যে পাওয়ার, তার যে মানে ব্যক্তির যে প্রভাব, একটা সংগঠনের চাইতে ব্যক্তির যে প্রভাব, হ্যাঁ, সংগঠনটা কিন্তু এখানে কোনো মানুষ বিজেপি চিনল কি চিনল না এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মুদি। তাহলে পার্টির চাইতে একটা ব্যক্তি অনেক উপরে, সেটা বিজেপি এস্টাবলিশ করার চেষ্টা করেছে। তার জন্য আপনি দেখুন যে সাধারণভাবে সমস্ত ভোটার হোক, তাদের কর্মকর্তা হোক, যা কিছু হোক, সবাই আপনার একটা ব্যক্তির উপরে দাঁড়ায়। তো এটা প্রভাব তো ওই অর্গানাইজেশনের মধ্যে থাকবে, কিন্তু তার বাইরে এটা কতটুকু ফ্লোটিং ভোটারের উপরে কতটুকু তার প্রভাব পড়বে, সেটা তো একটা পার্সেন্টেজ। যে যাদের সাথে আপনি কথা বলেছেন তারা হয়তো বা ওই অর্গানাইজেশনের ওই ঘরনারই লোকজন, তারা সেটা বলেছেন, কিন্তু তার বাইরে অপোজিশনের যে ভোট ব্যাংক আছে তার মধ্যে এই কথাটা বলবে না, বা তার বাইরেও একটা ফ্লোটিং অংশ আছে, যে ফ্লোটিং অংশের মধ্যে এটার প্রভাব, কারণ জয় পরাজয়টা নির্ভর করে ফ্লোটিং ভোটারের উপরেই। আমার যে ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংকটা এর উপর দাঁড়িয়ে আমি কতটুকু জাম্প দিয়ে ওই ফ্লোটিং ভোটারটাকে আনতে পারবো। যাদেরকে আমরা বলি যে অ্যান্টি ইনকামবেন্সির রেজাল্ট, গভর্নমেন্টের নেতিবাচক শাসনে যে ভোটারটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়, সেই ভোটারটাকেই ধরা হয়। তার জন্য আপনি দেখবেন এখন যে ইলেকশনে ক্যাম্পেইন করা হয়, সেই ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি যার যার এলাকা অনুসারে ধরা হয়, এলাকা অনুসারে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এইগুলিকে সামনে আনা হয়। তার জন্য বলছি এটা তাদের একটা রণকৌশল, সেই রণকৌশলের অঙ্গ হিসেবেই ত্রিপুরা রাজ্যে, কেন সারা ভারতবর্ষে এটা আছে, তো ত্রিপুরা রাজ্য আমরা এটা দেখেছি।
তাতে এমন প্রভাবিত হওয়ার কিছু নেই। আমি বিষ্ণুদার কাছে আসবো। বিষ্ণুদা, মানে এই প্রশ্নটাই আমার খুব, আজকে আমি যখন বারংবার কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তখন আমার এই প্রশ্নটা খুব মানে মাথায় আসছিল যে মোদি ফ্যাক্টর, মানে 10 বছর পরেও যখন নির্বাচনটা হচ্ছে, মোদি লেহের যেটা এর আগের বার ছিল, এর আগের বার যেটা মোদি লেহের ছিল, পরের বারও ছিল, তো এই মোদি লেহেরটা কি এবারও রয়েছে? মানে মহিলারা ভোট কেন্দ্রে, আমি যখন বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা বলছেন মোদি সরকারই হোক, মানে এখানে কৃতি সিং ফ্যাক্টর হচ্ছে না, এখানে বিপ্লব দেবও হয়তো বা ফ্যাক্টর হচ্ছে না, কিন্তু আলটিমেটলি ফ্যাক্টর হচ্ছে এখানে মোদি, এই নামটা ফ্যাক্টর হচ্ছে কোথাও। মানে যেভাবে শাসক বিজেপি গোটা দেশে মোদিকেই প্রজেক্ট করে চলতে চাইছে, ঠিক একইভাবে কেন্দ্র ভিত্তিকেও কি, মানে একেবারে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের কাছেও ফ্যাক্টর মোদি? বুঝতে হবে যে এবারের নির্বাচনটা হচ্ছে লোকসভার নির্বাচন, এটা দিয়ে দিল্লিতে সরকার হবে। তো দিল্লিতে যদি সরকার হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেটা একটা বড় বিষয়। হয়তোবা বিজেপির প্রচার কৌশলে সেটা এরা নিয়েছিলেন। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে মোদির নামটা বারবার প্রচার করার কারণটা আমি যদি ব্যাপারটাকে বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে মোদিকে সামনে আনলে পরে অপোজিশন ব্লক থেকে এমন কারোর নাম এরা এখনো আনতে পারেনি সামনে, যে যাকে দিয়ে এরা কাউন্টার করতে চায়। আপনি যদি 2014 সালের নির্বাচনের কথা মনে থাকে, লোকসভা ইলেকশন, সেখানে কিন্তু কথা ছিল যে বিজেপি কিন্তু বলেনি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। বিজেপি বলেছিল যে মনমোহন সিং সরকার একটা করাপ্ট সরকার এবং এই করাপশন ফ্রি দেশের জন্য আমাদের এটা সরকার পরিবর্তন দরকার। তখন কিন্তু কেউ বলেনি যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর আমাদের ক্যান্ডিডেট। এটার কারণটা হচ্ছে এই যে তখন তাদের কাছে প্রচার করার মতো রসদ ছিল, যেটা এরা করতে পেরেছে। আজকের দিনে আমার মনে হয় যে অপোজিশনের তরফ থেকে যদি XYZ কারোর নাম সামনে থাকতো তাহলে হয়তো ভোটারদের কাছে সেটা তুলনামূলকভাবে বিষয়টাকে বিবেচনা করার সুযোগ থাকতো। সেই সুযোগটা নেই। সেই প্রসঙ্গে আরেকটা জিনিস এখানে উঠে আসে, সেটা হচ্ছে যে যখন আপনি বলবেন যে আমার প্রার্থী কেউ কৃতি সিং দেববর্মাই হোক বা বিপ্লব কুমার দেবী হন, যেই হন, আলটিমেটলি এদের ভোটটা কাউন্ট হবে সরকার তৈরি করার জন্য। এদের কেউ প্রধানমন্ত্রী হবেন না, এটা আমরা নিশ্চিত। এদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হবেন কিনা সেটাও আমরা জানি না। তো মোস্ট আনলাইকলি কেউ মন্ত্রী হবেন, মন্ত্রী নাও হতে পারেন। আর যদি হনও বা কি দপ্তর পাবেন, কি রাজ্যকে কি সেবা করবেন, এটা আমরা খুব ভালো করে জানি, কারণ আমরা প্রতিমা দেবীকে দেখেছি। উনি মন্ত্রী হওয়ার পরে কি হয়েছে আমাদের রাজ্যের সেটা আমরা দেখেছি। তো স্বাভাবিক কারণে যার নামে ভোট হবে, যার ব্র্যান্ড চলবে, সেই ব্র্যান্ডের মার্কেটিং হয়েছে। এবং ব্র্যান্ড মার্কেটিং এর কথা যদি আপনি বলেন, ব্র্যান্ড মার্কেটিং এ কিন্তু বিজেপি এগিয়ে, এবং বিরোধীরা ব্র্যান্ড মার্কেটিং এ ফিকে হয়ে গেছে, ফিকে ছিল না। তো এবং এটা তো ঘটনা যে মোদি ব্র্যান্ড ভারতবর্ষ কেন গোটা বিশ্বে এখন চলছে। মোদির নামে অনেক কিছু হচ্ছে। আপনি উত্তর কোরিয়াতে যখন টালমাটাল অবস্থা, তখনও যখন আন্তর্জাতিক খবরগুলোতে আমরা দেখি তুলনা করা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র প্লাস মোদি সরকার। তাহলে সেই ক্ষেত্রে আপনার ত্রিপুরার ভোটে যিনি প্রধানমন্ত্রী, যিনি নেক্সট টাইমের প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, ওনার নামেই তো ভোট হবে, সেটাই তো স্বাভাবিক, এটা হওয়া উচিত। আমরা একদম আলোচনা শেষ ভাগে চলে এসেছি। খুব সম্ভবত 8টা থেকে নির্বাচন, পশ্চিম জেলার যিনি জেলা শাসক রয়েছেন উনি সাংবাদিক সম্মেলন করবেন, আমরা সরাসরি সেই দিকটাতেও নজর রাখবো। কিন্তু তার আগে আলোচনা আমাদের শেষ করতে হবে। আমি বেশ কিছু আর 2-3টে প্রশ্ন দিয়ে আমি আলোচনার একদম শেষ ভাগে চলে যাব। আমি মৃন্ময়দার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। মৃন্ময়দা, আমি পূর্ব ত্রিপুরার দিকে এবার যাই। ভোট হয়তো বা প্রায় শেষের পথে, এখনো শেষ আপডেটটা আমার কাছে এসে পৌঁছয়নি যে কত শতাংশ ভোট পড়লো। তো সেই নিরিখে যত পার্সেন্টই ভোট পড়লো, এই যে একটা অভিযোগের ভিত্তিতে যখন ভোট বয়কটগুলো চলছিল তিপ্রামথার ক্ষেত্রে, 2021 সালে যখন এডিসি নির্বাচন হচ্ছে, আমার মনে আছে আপনি আমার সঙ্গে একটা আলোচনায় ছিলেন, যে আলোচনায় আমরা কথা বলছিলাম যে বামেদের কাজ এতদিনের এবং কেন তিপ্রামথাকে মানুষ বেছে নিল এডিসিতে।
এই যে আলোচনা, আর আজকে যখন 3-4 বছর পরে যখন আমরা আলোচনা করছি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে কোথাও কি মনে হয়েছে যে এডিসিতে তিপ্রামথার কাজের পর মানুষ এই লোকসভা নির্বাচনে কিভাবে তাদেরকে ভোট দেবেন? কারণ এডিসি প্রশাসন, আমি যদি বলতে চাই, এক প্রকার বারংবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন সুকৌশলে কোথাও না কোথাও নিজের দোষটা একেবারে ফান্ডের উপর দিয়ে চালিয়ে গেছেন। উনি বারবার বলেন কত কোটি টাকা, উনি প্রশ্ন করেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের যে আপনি কি জানেন, সাংবাদিক সম্মেলনেই বলছেন উনি, আপনি কি জানেন যে এডিসির ফান্ড কত? কিন্তু যে ফান্ডটাই আসলো, যে ফান্ডই উনি পাচ্ছেন এডিসিতে, সে ফান্ডের কি কাজ করলেন? মানে যদি ন্যূনতম কাজটাও করে থাকেন তাহলে এত ভোট বয়কট কেন? উনাকে তো আর সেখানে স্কুল কলেজ কটা হলো সেটা নিয়েও প্রশ্ন হয়নি, বা সেটা নিয়েও কেউ জিজ্ঞাসা করেননি। একদম ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু, জল, রাস্তা, বিদ্যুৎ, মানে একদম প্রাথমিক কিছু ইস্যুতে এই সমস্যা প্রশ্নগুলো উঠছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিপ্রামথার ভোটটা কি এই নির্বাচনে তিপ্রামথাতেই আছে? এই প্রসঙ্গে দাঁড়িয়ে যদি আমি প্রশ্নটা করি, ঠিক একই সঙ্গে আরেকটা এই জায়গাতে আমি লিঙ্ক আপ করতে চাই। যেহেতু বিজেপি প্রার্থী করা হলো কৃতি সিংকে, সেই ক্ষেত্রে তিপ্রামথার যারা ভোটার তারা কি পদ্ম ফুলেই ভোটটা দেবেন? কারণ আমার মনে আছে আমি যখন সুবল সিং পাহাড়ে কোনো একটি জায়গায় আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন, খুব সুন্দর করে উনি কথাটা বলছিলেন, এখন তো আর মানে আনারসে ভোট দিতে পারতাম না, এখন পদ্মে দিতে হইব, মানে সিম্বলটা চেঞ্জ হয়েছে। তো উনার মনেও এই প্রশ্নটা এলো। তো এই প্রশ্নটা কি যারা মথা সমর্থক, যারা ওইখানে জনজাতি যারা ভোটাররা রয়েছেন, তাদের মধ্যেও কি একইভাবেই প্রশ্নটা আসতে পারে যে যা তাদের, যেটা আমি ধরে নিলাম তাদের পছন্দের জিনিস, সেটা যখন পদ্ম হয়ে গেল, পদ্মতে তাদের দিতে হবে কারণ জোট হয়েছে, সেটাও কি এফেক্ট করবে কিনা এই ভোটে? এবং সেই ক্ষেত্রে বামেরা কি কোথাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা, বা ইন্ডিয়া জোটের এই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি? তিপ্রামথা, আমি তো মানে তিপ্রামথা সম্পর্কে আমার যেটা রিডিং ছিল সেটা আমি এটাতেও বলেছি আর অনেকের চ্যানেলেও বলেছি কি আমার যেটা মনে হচ্ছে তিপ্রামথা একটা মানে বিজেপির প্ল্যান মাফিক একটা তৈরি করা সংগঠন, যেটা মুভমেন্টের মধ্য দিয়ে তৈরি হয়নি, মুভমেন্টের জন্যও তৈরি হয়নি, এটা শুধুমাত্র পাওয়ার পলিটিক্সের জন্যই তৈরি করা হয়েছে, যাতে সিপিএমের বেসটাকে, ট্রাইবাল বেসটাকে আরো বেশি গেরুয়াকরণ করা হয়, গেরুয়া দিকে যাতে নেওয়া যায় সেটার জন্য এটা করা হয়েছে। কারণ এটা তো ঘটনা, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বলুক আর কংগ্রেসটা কর্পূরের মতো ত্রিপুরা রাজ্য উবে গেলে বিজেপি হলো। তো বিজেপির কাছে তো রেডিমেড ট্রাইবেল জনজাতিদের মধ্য থেকে সে অর্থের উপজাতির নেতা তাদের পায়নি, তাদেরকে নেতা তৈরি করতে হলো। আর এটা রেডিমেড রাজবাড়িকে সামনে রেখে একটা সহানুভূতি, আবেগ এসব কাজ করেছে। তো প্রথম এটা মনে হলো যেন এডিসি পাওয়ার, এডিসিটা দখল করা, তাদের একটা এনজিওর মাধ্যমে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, মুভমেন্ট, হ্যাঁ, পুলিশের গুলি চালানো, সব কিছু হলো। যার আমলে হলো তাই উনি হলেন অকৃত্রিম বন্ধু। তা এসব করে আপনার ইলেকশন গাইলো, ইলেকশনে জিতলো, অ্যাসেম্বলি এলো, অ্যাসেম্বলির মধ্যে আপনার দেখা গেল কাকে ওনারা সাহায্য করেছেন। আপনাদের সাথে প্রেস মিটেও উনি যেটা বলেছেন 18 তারিখে উনি নাকি 18 তারিখ নেই নাকি পরশুদিন উনি যেটা বলেছেন যে আমার যে লিখিত দিয়েছে তার জন্য আমি তাদের সাথে আছি। তো লিখিত দিয়েছেন তো সত্যি, তো লিখিতটার মধ্যে কি অলিখিতভাবে ছিল যে ওনার পরিবারের লোককেই ক্যান্ডিডেট করতে হবে? কারণ কংগ্রেস থেকে উনি ওনার বোনকেই করেছেন, আবার এটার মধ্যে যাওয়ার পরে ওনার বোনকেই করেছে। 14 লক্ষ লোকের মধ্যে উনি তখন বলেছিলেন, যখন বিহারে পরিবারতন্ত্রের বিরোধিতা করছেন, পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন লালু প্রসাদকে, তখন আপনি কি পরিবারতন্ত্রের সমর্থন করছেন? তখন উনি আমাকে উল্টো প্রশ্নটা করেছিলেন যে কেন আমি 2018-তে উনাকে প্রশ্নটা করিনি, 19-এ কেন করিনি। এটা হচ্ছে ওনার মানে আমি বলতাম সাংবাদিকরা তো বিষ্ণু তো ভালো বলতে পারবে, কারণ আপনার চাইতে অনেক সিনিয়র উনি সাংবাদিকরা তো পলিটিক্যাল লিডার বা যাদেরই হোক তারা প্রশ্ন করেন। আবার যারা সাংবাদিক সম্মেলনে গেছে তারা পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করছেন, উত্তর জানতে চাইছেন। তো 2018-19 সালে করা হয়নি, কারণ বিজেপি সবসময় কংগ্রেসকে পরিবারবাদেরই মানে মূল বলতো, এটাই মূল।
ভারতবর্ষে, এটাই বলতো। সে কারণে সবাই এটা ধরে নিয়েছিল কংগ্রেসের প্রেসিডেন্ট তার বোনকে দাঁড় করিয়েছে, এটা নর্মাল। কেউ তো আর এটা বলেনি যে উনি অন্য দলে, কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি ওনার বোনকে দাঁড় করিয়েছেন। আর অবজেক্টিভ ঘটনা বাস্তব হচ্ছে ট্রাইবাল লিডার এখানে নেই, সেটা একটা ফ্যাক্টর। কংগ্রেস একটা ভঙ্গুর অবস্থায়, কংগ্রেসকে দাঁড় করাতে হবে একটা পার্সেন্টেজ ভোট পেতে। কিন্তু এটা যখন একই ঘটনা যখন আপনার বিজেপির সাথে যুক্ত হওয়ার ফলে ঘটে, তখন পরিবারবাদের প্রশ্নটা তো সামনে চলে আসে। বিজেপি কে করে এটা অ্যালাউ করলো? বিজেপিরও তো এটা একটা সবচেয়ে বড় নেতিবাচক দিক, যে তার দলের একটা সিটিং এমপি 5 বছর থাকলো ত্রিপুরারই সোয়েলে, সে বাইরে যায়নি, এখানেই করেছেন, শিক্ষকতা করেছে, যাই কিছু করেছেন, পলিটিক্স করেছেন, ওনাকে জেতানো হলো, ভালো ভোটেই জিতেন, কংগ্রেস সিপিএমকে হারিয়ে উনি জিতেছিলেন, ঠিক আছে। তো তা উনিও পেলেন না, নতুন কোনো লোকও নেই, তাদের এইটার উপরে বাইরের লোকের উপরে নির্ভর করতে হলো। এটা বিজেপির সবচেয়ে বড় ব্যর্থতা। এটার একটা প্রভাব এখানে আছে, যে আমাদের মধ্যেকার লোকদের আমরা দাঁড় করাতে পারলাম না, বাইরে থেকে আমাদের লোক আনতে হলো, এটার একটা প্রভাব আছে। আর মাথাটা হচ্ছে কিন্তু আমব্রেলা অর্গানাইজেশন, ছাতার সংগঠন, কিন্তু অনেক লোকের সমষ্টি এটা। এটার মধ্যে একচ্ছত্রভাবে উনি আছেন, একটা রাজত্ব নেই, সবকিছু নেই, ভারতবর্ষ যুক্ত হয়েছেন কিন্তু নিজেকে স্বঘোষিত রাজা বলেই ঘোষণা করেন। তো যাই হোক, মানুষ তো সেই আবেগের পেছনে দৌড়ায়, ঠিকই আছে। কিন্তু তাদের মধ্যে যে আমব্রেলাটা আছে, সেই আমব্রেলাটা কতটুকু কাজ করে সেটা হচ্ছে মূল ফ্যাক্টর। এক, দুই হচ্ছে উনার পূর্বের যে সাথে যে সহযোগী ছিলেন, একসাথে উনারা কাজ করেছেন, মাথা বানিয়েছেন, উনার যে একটা মানে প্রচন্ড অভিযোগের তীর উনি ছুড়ে দিলেন, যেটার বিরুদ্ধে বিজেপির ভাইস প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে বিজেপি শৌকচিত করল, কারণ দর্শানোর নোটিশ দিল, তাতেও উনি ঘাবড়ালেন না। উনি বলেন দলীয় হিসেবে তো আমি করিনি, দল হিসেবে করিনি, আমাকে ব্যক্তিগতভাবে করেছে, আমি ব্যক্তিগতভাবে এটা মোকাবেলা করার করছি, এভাবে উনি বলেছেন। তার জন্য হলে এই ফ্যাক্টরগুলি কাজ করেছে। এখন সিপিএম সেটা কাজ করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে মাথার মধ্যে বা বিজেপির যে, এটা কিন্তু আমার কাছে মনে হয় বিজেপি নিজের যে লুক দিতে পারলো না, এটা বিজেপির যে র্যাঙ্কস এন্ড ফাইল আছে, যারা ভোটার আছে, তাদের কাছে কিন্তু মরাল জায়গাটা অনেক নষ্ট হয়েছে। এটাকে যদি লিঙ্ক আপ করতে পারে, চ্যানেলাইজ করতে পারে অপোজিশন, তাহলে নিশ্চয়ই তাদের পক্ষে এটা যাওয়ার ব্যাপার আছে, ভোটটা যাওয়ার ব্যাপার আছে। কারণ এই অপোজিশন যদি মনে করে 2018 সালেও তো মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছিল, পাওয়ারে আবার তারা ফিরে আসার ব্যাপার ছিল, তারা এটা ভেবেছিলেন। তার জন্য বিষ্ণুদেব মনে থাকবে, যে আপনারা মনে থাকবে যে ওই সময় কিন্তু কোনো ইলেকশন নিয়ে কোনো না রুলিং পার্টি না অপোজিশন কেউ কমপ্লেইন করেনি, যে ইভিএম থেকে হোক, ভোট কারচুপি হোক, পুলিং এজেন্ট বের করা হোক, মানুষকে ধমক দেওয়া হোক, কোনো ধরনের অভিযোগ আপনার ছিল না। আপনি একদম দেখুন, প্রথম প্রেস মিট করলো কংগ্রেস, তারপরে সিপিএম, সবাই কিন্তু করেছে, করে করে আপনার বিজেপি, তখন তৎকালীন সময়ের যিনি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন উনিও করেছেন, সবাই কিন্তু এটাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন, ঠিক আছে না। তার মানে এটা হয় না যে ভোট ভালো পড়া মানেই আপনার অপোজিশনের পক্ষে সুবিধাজনক হয় বা রুলিং এর জন্য সুবিধা। আর তিপ্রা মথা পলিটিক্সটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য করেনি, আমার যেটা মনে হয়েছে প্রথম থেকেই ডেভেলপমেন্টের একটা ইস্যুকে তারা সামনে রেখেছে। এটা বিষ্ণুদা, আমি বারবারই বলছি, যেহেতু তিনি সিনিয়র সাংবাদিক, তো দেখুন এই অ্যাকর্ডটা যে তারা করলো, কোথাও গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা নেই, আছে কি এটা? নেই তো নাকি? এটা তো নেই। হ্যাঁ, তো তারপরে ডেভেলপমেন্টের প্রশ্ন, দেখুন আপনার ভিলেজ কমিটির ইলেকশন, হাইকোর্টের রায় রাজ্য সরকার পালন করলো না, এসবে কোনো উচ্চবাচ্য নেই। ডেভেলপমেন্টের, আরে বাজেট নেই, টাকা নেই, টাকাটা নাকি সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করে, তো উনি বলেন টাকাটা এই 4-5 বছরের সরকারকে জিজ্ঞেস করে লাভ নেই, আগের সরকারকে জিজ্ঞেস করতে হবে, মানি সরকারকে জিজ্ঞেস করতে হবে, মানে এসব আজগুবি টাইপের কথাবার্তা, ঠিক আছে না। যখন বাজেট হলো, দুবার বাজেট হলো এই ইলেকশনের পরে, 23-এর পরেও দুটো বাজেট হলো, তো 23-এর পরে একটা হলো, এবার একটা হলো, সে বাজেট সম্পর্কে তারা কি বলেছেন? তার আগে যে সরকারের কাছে বাজেট পেশ করেছেন তারা কি বলেছেন? তো তারা রাস্তাতেই থাকেন না, কখনো কোনো সময় একটা হুজুকে বলা হয় আর কি, আমি যেটাকে হুজুক বলি না, এটা বলি মাইগ্রেন্ট পলিটিশিয়ান, মানে পরিযায়ী যে রাজনীতিবিদ, তারা হচ্ছে সেই ধরনের। ডেভেলপমেন্টের ইস্যুটা হচ্ছে সামনে, এটা হচ্ছে ওই গাধাকে মূলা যে সামনে রেখে চালানো হয়, সেটা হচ্ছে এই টাইপের, আমরা গাধা, ওরা চালাচ্ছেন, আমরা সামনে একটা মূলা দিয়ে রেখেছি। না, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটা আমি করেছিলাম যে আপনারা কি এখন মানে ত্রিপুরাল্যান্ড ইস্যু থেকে সরে গিয়ে ডেভেলপমেন্ট বা ডাইরেক্ট ফান্ডিং এর ইস্যুতে আসছেন কিনা। তো উনি আমাকে বলেছেন যে আমাকে উনি একটা
বলা যেতে পারে চ্যালেঞ্জে দিয়েছেন যে আমি আপনার সঙ্গে আপনার ডিবেটে বসবেন, আমি অবশ্যই ওনাকে আমন্ত্রণ জানাবো সেই ইস্যুতে। আমি তার উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল পাওয়ার পলিটিক্সটা, উনার ফ্যামিলিটাকে পলিটিক্যাল এরিনাতে পাওয়ারফুল করার জন্য, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য উনি পলিটিক্সটা করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি দেখুন জনজাতিদের ডেভেলপমেন্টটা ওনার প্রশ্ন না, অনেক জনজাতি লিডার ত্রিপুরার বুকে স্টুডেন্ট লাইফ থেকে স্ট্রাগল করে করে ওনার অর্গানাইজেশনে যুক্ত হয়েছে, কিন্তু তাদের দেখুন পলিটিক্যাল লাইফটা শেষ হয়ে গেল। আমি নাম ধরেই বলছি, মেবার কুমার জমাতিয়া, নো হোয়ার টাইম, একজন সিটিং এমএলএ, আপনার মিনিস্টার, উনি যুক্ত হয়ে চলে গেলেন, গিয়ে কিন্তু শেষ। তার জন্য বলছি আর কি, এইসব একদম শেষ পর্যায়ে আছে। আমি বিশ্বনাথদার কাছে যাব একই প্রশ্নে, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে ভোট ব্যাংক যেটা এতদিন ছিল, 2023-এও একটা সময় মানুষ, মানে 2023-এ উনি বিরোধী ভূমিকায় ছিলেন, উনি সাতরামনগরে দাঁড়িয়ে বলছেন যদি আমি 6 আগরতলার ভোটার হতাম আমি সুদীপ রায় বর্মনকে ভোট দিতাম। তো যে ব্যক্তি এই কথাটা বলছেন 2023-এ নির্বাচনের সময় দাঁড়িয়ে, সেখানে হয়তোবা মৃন্ময় দাও ছিলেন সেই মঞ্চের সামনে টামনে, কিন্তু যখন এই কথাটা বলছেন সেই ব্যক্তিটা 1 বছর পরে যখন বিজেপির সঙ্গে জোটে যাচ্ছেন, তাতে আমাদের কোনো ইসে নেই। কিন্তু মূল আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ভোট ব্যাংকটা শিফট হওয়া, যারা মথার মধ্যেই বিরোধী ভোটার ছিলেন, যারা বিরোধিতা করেছিলেন বিজেপি, তারা যখন দেখবেন যে মানে এই মথা পুরোটাই অ্যালায়েন্স হয়ে গেছে বিজেপির সঙ্গে, তখন এইটা মথার জন্য অশনি সংকেত হবে কিনা, আর মথার অশনি সংকেতটা বিজেপির জন্য বড় অশনি সংকেত হবে কিনা? যে মথা একটা ছাতা, আপনি যদি মথার ইতিহাসটা দেখেন, এটা একটা এনজিও ছিল, এনজিও থেকে রাজনৈতিক দল হওয়া, এবং রাজনৈতিক দল যদি করতে হয়, আমি যেটুকু বুঝি, আমার যা জ্ঞান, রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, তার একটা ফিলোসফি তৈরি হয়, তার বিভিন্ন নীতিমালা থাকে, যে অর্থনৈতিক ব্যাপারে আমার কি দৃষ্টিভঙ্গি, বিদেশ নীতি আমার কি হবে, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমি কি বলবো, উন্নয়ন নিয়ে কি বলবো, এরকম খতিয়ান তৈরি করতে হয়। আপনি যে কোনো রাজনৈতিক দলের যদি উৎপত্তির ইতিহাস দেখেন সেটা এরকম। তো ত্রিপুরা মথাটা আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না। এই কারণে মনে করি না, কারণ এটার যে সৃষ্টিটা এটা এরকমভাবেই হয়েছে, যেই কারণে এদের যে কোনো সময় যে কোনো পার্টির সঙ্গে, আজকে এই পার্টি কালকে ওই পার্টির সঙ্গে এরা যাচ্ছে, এরা বেসিক্যালি একটা প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপের যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা দেখা গেছে। তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের লক্ষ্যটা আসলে কি সেটা ভোটাররা কি জানে কি না জানে আমি জানি না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি। কারণ হচ্ছে এটা ঘটনা যে যখন সিএ নিয়ে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন আলোচনা চলছিল, যখন আন্দোলন হওয়ার কথা ছিল, তখন কিন্তু মোটামুটি ভারতবর্ষের 80% লোক কনভিন্স ছিল যে ভারত থেকে কাউকে তাড়ানোর জন্য এই আইনটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত লোক এখনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা আইন তৈরি হচ্ছে, এখান থেকে কাউকে তাড়ানো হবে না। এবং এটা প্রদ্যুৎ কিশোর মানিককেও জানতেন, কিন্তু তারপরেও তিনি আন্দোলন করলেন, এখানে অনেক কিছু হলো। আপনি চিন্তা করুন যে রিয়াং শরণার্থীদের নিয়ে যে আন্দোলনটা হলো পানিসাগরে, যেখানে নিরীহ লোক মারা গেলেন একজন, এটা কারা করলো, কেন করলো? এবং এই যে বিভিন্ন মতাদর্শের লোকজনকে নিয়ে তিনি মথা তৈরি করলেন, এখানে সিপিএম এর লোক আছে, কংগ্রেসের লোক আছে, ত্রিপুরা মথা বলে তো কিছু নেই, এত লোকজনকে নিয়ে উনি নির্বাচনে লড়েছেন। এডিসিতে ওনার রেজাল্টটা কেন ভালো হয়েছে, কারণ উনি, ওটা ছিল একটা উপজাতি এলাকার ভোট এবং উপজাতিরাই ভোটার, 95% ভোটার ছিলেন উপজাতি, এবং সেটা ওনার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু উনি সঠিকভাবেই বলেছেন যে উনি যখন কংগ্রেসে ছিলেন তখন ওনার এক বোনকে উনি প্রার্থী করেছেন, এবার উনি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছেন, সেখানে এসে ওনার আরেকটা বোনকে প্রার্থী করলেন। এখন বিজেপি কিভাবে কি ভাবলো কি করলো সেটা সম্পর্কে তো আমার জানা নেই, আমি বলতেও পারবো না। তবে আমি এটা বলতে পারি যে এটা একটু মানে লজ্জাবোধ থাকা উচিত ছিল ওনার। এটা যদি নির্লজ্জ না হলে কেউ এই কাজটা করতে পারে না। যার লজ্জাবোধ আছে, যার সেন্স আছে, সে কোনোদিন এই কাজটা করতে পারে না, এটা আমি মনে করি। এবং সেদিনের প্রেস কনফারেন্সটা দেখে আমার মনে হয়েছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে আমার একটা হাই রিগার্ডস আছে, এবং আমি ওনাকে একজন মানুষ, ভালো মানুষ হিসাবে জানতাম। কিন্তু ওই দিন ওনার যে প্রেস কনফারেন্সে ওনার যে আচরণ আমি দেখলাম, এটা আমি ব্যক্তিগতভাবে মর্মাহত, এবং আমি মনে করি যে ত্রিপুরার রাজনীতিতে এইরকম নেতা কোনোদিন আসেনি, এবং
উনি যদি রাজনীতি করতে চান এবং যদি সাংবাদিক সম্মেলন করতে চান, আমি ক্ষোভের সঙ্গে বলছি, ওনার একটু নিজেকে একটু পরিমার্জিত করা উচিত এবং জানা উচিত, বোঝা উচিত। উনি তো বিদেশেও গেছেন, ভালো হিন্দি বলেন, ভালো ইংরেজি বলেন, অনেক লোকজনের সঙ্গে ওনার পরিচয় আছে, কিন্তু ওনার যে কালচারাল ব্যাংক্রাপসি যেটাকে বলা হয়, যে কি বলে সাংস্কৃতিক দৈন্যতা, এটা রাজ পরিবারের থেকে মানুষ এটা আশা করেনি। কোনো সাংবাদিককে আপনি প্রশ্ন করার পরে উনি আবার পাল্টা প্রশ্ন করছেন, এইটা সৌজন্যতার মধ্যে পড়ে না। এখন উনি হয়তো আজকে বিজেপির সঙ্গে আছেন, কালকে বিজেপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কারণ আমি প্রথমেই বলেছি এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা এনজিও, এটা প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপের পলিটিক্স হয় প্রেশার পলিটিক্স, যেখানে প্রেশার দরকার সেখানে এরা প্রেশার দেয়। এখন আজকে বিজেপির সঙ্গে আছে, কালকে হয়তো সিপিএমের সঙ্গে যাবে, পরশু হয়তো কংগ্রেসের সঙ্গে যাবে, তারপরের দিন হয়তো এরা আবার আইপিএফটির সঙ্গে মিলে আর একটা কিছু করবে। তো আমার মনে হয় এই রকমের যে এলিমেন্ট যারা রাজনীতিতে আসছে, এদের সম্পর্কে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত। এবং যারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এরা তিনটাই মূল দল আমাদের রাজ্যে। এবং আমার মনে হয় এই তিন দলের কাছে এটা একটা, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে আপনি ভোটের লড়াই করতে পারেন, ভোট জিততে পারেন, না জিততে পারেন সেটা আমি জানি না, কিন্তু এই ধরনের ব্যক্তি বা এই ধরনের গোষ্ঠীকে যারা প্রমোট করেন, এটা এদের জন্য বিপজ্জনক। আজকে যে মথার কথা আপনি বলছেন, মথা ভোট দেবে, কাকে ভোট দেবে, বিজেপিকে দেবে কিনা, আরে মথা ইজ এ কংগ্লোমারেশন অফ মেনি পার্টিস। এখানে কি কমিটেড ভোটার আছে নাকি কেউ? এখানে তো আমি আরো অবাক লাগে, বিজয়রাঙ্কুলের মতো একজন ম্যাচিউর পলিটিশিয়ান, উনি কি করে এইসব মঞ্চ শেয়ার করেন? আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে রাজনীতির যে কালচার, এটাকে নষ্ট না করাই ভালো। একেবারে আমি একদম শেষ পর্যায়ে আছি, আমি অনুষ্ঠানটা শেষ করতে হবে। আর একেবারেই সেদিনের প্রেস কনফারেন্স যখন চলছিল, তারপরে আমি কোনো আর অনুষ্ঠান করিনি, তাই আমি ওনাকে সরাসরি সেটা বলতে পারিনি। হ্যাঁ, আমি অবশ্যই ওনাকে আমন্ত্রণ জানাবো। উনি আমাকে বলেছিলেন যে, আর সবচাইতে মূল বিষয় হচ্ছে ওই দিন প্রেস কনফারেন্স চলছিল, এটা প্রেস কনফারেন্স, হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানেন না যে প্রেস কনফারেন্সে প্রচুর সাংবাদিক থাকেন, এখানে প্রচুর চ্যানেলের সাংবাদিকরা গেছেন, প্রচুর চ্যানেলের লাইভ হচ্ছিল, কিন্তু উনি খুব সুকৌশলে 11 মিনিট শুধুমাত্র পাবলিক নাও পাবলিক নাও পাবলিক নাও পাবলিক নাও পাবলিক নাও নাম উচ্চারণ করতে করতেই কাটিয়ে দিলেন। কারণ আমি প্রশ্ন করছিলাম, ওনার সেটা চক্ষুশূল। আর আমি একদম শুরু থেকেই ওনার এই ধর্ণা মঞ্চ হোক বা ওনার বাঙালি বিদ্বেষী মনোভাব হোক, যখন এই বিষয়গুলোকে তুলছিলাম, উনি হয়তো বা সেগুলোকে দেখতেন এবং খুব সুকৌশলে উনি মালিকের নাম জানতে চাইলেন, সুকৌশলে উনি চ্যানেলটা, এবং ইনডাইরেক্টলি উনি কোথাও একটা থ্রেট দেওয়ারও চেষ্টা হয়তো করেছেন যে 28 পর্যন্ত 2028 পর্যন্ত থাকবে তো চ্যানেলটা। আমাকে আবার জিজ্ঞেস করছিলেন, পাক্কা তো? আপনি রাজনীতিতে হয়তো থাকবেন না, চ্যানেল থাকবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই ডিবেটে ডাকবো, আপনার জন্য মঞ্চ বানাবো আলাদা করে, সেই মঞ্চে আপনি থাকবেন অবশ্যই, আমি আশা করি। এবং বেশ কিছু প্রশ্ন ডেভেলপমেন্ট নিয়েই আমরা প্রশ্ন করব, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়েই আমরা প্রশ্ন করব, আমি আশা করি আপনি সেই উত্তরগুলো হয়তো তখন দেবেন। কিন্তু আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল, সেখান থেকে আমরা না সরলেই ভালো। আমি আরও একবার আমি দর্শকদের জানাতে চাই, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে পূর্বের ভোট কি পশ্চিমের চাইতে ভালো হলো, এবং মানুষ যে একেবারে জড়ো হয়ে ভোট দিতে গেলেন, এটা কিসের ইঙ্গিত দিয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের সঙ্গে আজকে ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য এবং মৃন্ময় চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ডাকে সাড়া দিয়ে আসার জন্য। আপাতত আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের তরফে এবং পশ্চিম জেলার যিনি জেলা শাসক রয়েছেন, উনি সাংবাদিক সম্মেলন করবেন, এবং এরপরেই সিপিআইএম দলের তরফে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, 8:30 থেকে তারা সেই সাংবাদিক সম্মেলন করবেন, সেদিকেও আমরা নজর রাখবো। আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও।